সেন্টার ব্যাক চাইলাম, সিডিএম পেলাম। না, ভুল বললাম, সিডিএমও পেলাম। সেন্টার ব্যাক চাইলাম, সিডিএমও পেলাম। আজকে দেখলাম শিবাজি, বর্তমানে সাংবাদিক, উনি সকালেই লিখেছেন যে দিয়েগো জিভুলিককে সই করিয়েছে ইস্টবেঙ্গল সেন্টার ব্যাক, ক্রোয়েশিয়ান সেন্টার ব্যাক। তো যা করি, একটু দেখে নিলাম ট্রান্সফার মার্কেটে। তো দেখলাম তার বর্তমান ক্লাবে সে কিছুদিন পূর্বেই জয়েন করেছে, জুলাই 4 তারিখ, আমেরিকার স্বাধীনতা দিবস। জুলাই 4 তারিখে সই করেছে। কয়েকটা ম্যাচ খেলেছে, যেহেতু সব জায়গায় তো আর ভারতের মতন লিগ নয়, তো শুরু হয়ে গেছে ক্রোয়েশিয়া লিগ। সে খেলেওছে। আগের ম্যাচটা খেলেনি, 21 তারিখের ম্যাচটা খেলেনি। আজকে 22 তারিখ, মানে গতকালের ম্যাচটা সে স্কোয়াডে ছিল না। তার আগের ম্যাচগুলো সে নেমেছে, সাবস্টিটিউট হিসেবে নেমেছে 2-3টে ম্যাচে। গতকালের ম্যাচটা খেলেনি, বোঝাই যাচ্ছে কেন খেলেনি, শৈশাবুদ হয়ে গেছে ইস্টবেঙ্গলের সাথে। তো এখন এই ছেলেটি সেন্টার ব্যাকে মূলত প্লেয়ার, সেন্টার ব্যাকের প্লেয়ার, কিন্তু সিডিএমও খেলতে পারে। আপনাদের অনেকের একটা দাবি দেওয়া ছিল যে ষষ্ঠ বিদেশি সেন্টার ব্যাক কাম সিডিএম হলে ভালো হয়। তো ষষ্ঠ নয়, আপনাদের যে মূল সেন্টার ব্যাক, সে কিন্তু সিডিএম রোলেও খেলতে পারে, যেটা কেভিন সিবিএর পক্ষে সম্ভব ছিল না। কিন্তু এই ব্যক্তিটি দিয়েগো দিয়েগো জিভুলিক, উচ্চতা 6 ফিট 2 ইঞ্চি, এ কিন্তু প্রয়োজনে সিডিএম হিসেবেও খেলতে পারে। যদিও বিগত 5 বছরে আপনারা যদি তার প্রোফাইল দেখেন, দেখবেন সে কিন্তু সেন্টার ব্যাকেই খেলেছে। শুরুর দিকে কেরিয়ারে কি ছিল জানি না, কিন্তু গত 5 বছর ধরে সে মূলত রোমানিয়াতে খেলেছে, রোমানিয়ার টায়ার ওয়ানে। এবং তারও পূর্বে সে, আমি শেয়ার করেছি দেখবেন একটা স্ক্রিনশট, সেটা হচ্ছে এই জুলাই 4 তারিখে সাইপ্রাসের যে দলটাতে সই করেছিল, এনকে রুটস, ওরা ইনস্টাগ্রামে পোস্ট করেছিল। সেখানেই ওরা লিখেছিল ওদের যে ভাষা, সেটা আমি গুগল ট্রান্সলেট করলাম। এই ব্যক্তিটি কিন্তু রোমানিয়ার আগেও হাঙ্গেরি, পোল্যান্ড, নর্থ ম্যাসিডোনিয়া, স্লোভেনিয়া, এসব দেশে টায়ার ওয়ান লিগে খেলেছে, নিয়মিত খেলেছে। সুতরাং একটা মোটামুটি ভালো পেডিগ্রি ধরে নিতেই পারেন। আমি আর খুঁটিয়ে ভিডিও টিডিও দেখিনি, কেননা একটা প্লেয়ার যদি দিনের পর দিন এই সব দেশের টায়ার ওয়ান লিগে খেলে এবং নিয়মিত খেলে, বেঞ্চে বসে না থেকে, তাহলে এটা ধরে নেওয়া যায় যে তার বেসিক্সটা ঠিক আছে। এইসব দেশের একটা তো এডুকেশনের একটা পেডিগ্রি আছে, তো এইটা ধরে নেওয়াই যায়। এবার অনেকে, আমার পরিচিত একজন জিজ্ঞেস করলেন, নিশ্চয়ই এটা অনেকেরই মনে প্রশ্ন, যে কি হলো, হঠাৎ করে চলে এলো কেন সই করেই। দেখুন, এখন 34 বছর বয়স। একই কাজ কিন্তু রোনাল্ডো করেছিল যখন সে সৌদিতে যাওয়ার সিদ্ধান্ত নিল। তো এখন, যদিও এখন 2026, স্পোর্টস মেডিসিন অনেকটা এগিয়ে গেছে, প্লেয়ারদের লংজিভিটি অনেকটা বেড়েছে, কিন্তু এই সময় খুব ট্রিকি সময়। মানে এই সময় আপনার কেরিয়ার শেষ হয়ে যেতে পারে 36-এর মধ্যে, বা আপনি যদি একটু ভাগ্যবান হন তো 37, 38, 39 অব্দি যেহেতু আপনি সেন্টার ব্যাক আপনি টানতেও পারেন। তো এখন হচ্ছে যতটা সম্ভব আপনাকে আপনার বাকি জীবনের জন্য অর্থ সংগ্রহ করতে হবে। খারাপ কিছু নয়, এটা সমস্ত দেশের সেন্টার ব্যাকে তাদের মাথায় ভাবনাটা থাকে। তো সাধারণত এই ধরনের ক্ষেত্রে অনেক প্লেয়ারই তাদের এজেন্ট মারফত কন্ট্রাক্টে কিছু ক্লজ রেখে দেয়, যে যদি এরকম এরকম দেশ থেকে ভালো অফার আসে তাহলে কিন্তু ছেড়ে দিতে হবে, রিলিজ ক্লজ থাকে। এই ছেলেটিকে গত বছর কিন্তু কেরালা নিতে চেয়েছিল, কেরালা একটা চুক্তি দিতে চেয়েছিল, সেই চুক্তিতে রাজি হয়নি শেষমেশ। সুতরাং আইএসএল বা বিভিন্ন লিগের নাম যদি থেকে থাকে তার কন্ট্রাক্টে, যে আইএসএল বা সৌদির লিগ, এই ধরনের লিগ থেকে যদি এত মূল্যের বেশি কন্ট্রাক্ট থাকে, তো এই কন্ট্রাক্টটা টার্মিনেট হয়ে যাবে, সেইটা সম্ভব, মানে অসম্ভব কিছু নয়। তো সেরকমই হয়তো হয়েছে।
আর আরও একটা ব্যাপার এর ফলে হলো, এই ছেলেটিকে নেওয়ার ফলে, যে এখন হাবাস কিন্তু চাইলে যে কোনো ম্যাচে বা যে কোনো ম্যাচের কোনো একটা মুহূর্তে হয়তো দ্বিতীয়ার্ধে চাইলে পুরো ইন্ডিয়ান সেন্টার ব্যাককে খেলাতে পারে, মানে আনোয়ার আর মান্ডি খেললো, সন্দীপ মান্ডি বা আনোয়ার আর লালচুনুরা খেললো বা যে কেউ খেললো, গিলাট খেললো, এবং রাশিদের ওপর তাহলে লোডটা অতটাও পড়ে না, রাশিদকে সে ব্রেকও দিতে পারে, এই ছেলেটা হয়তো রাশিদের জায়গায় খেলে দিল। তো রাশিদের পক্ষে নত টানা প্রত্যেকটা আইএসএলের ম্যাচ, প্রত্যেকটা এফসি ম্যাচ 90 মিনিট খেলাটা একটু চাপের হয়ে যেতে পারে, তারও চোট লাগতে পারে। তো হাবাস বেশ পরিকল্পনা মাফিক এগোচ্ছে। তো দেখা যাক, এ যেহেতু ক্রোয়েশিয়ার ব্যক্তি, নাগরিক, তো এর ভিসা পেতে বিশেষ সময় লাগবে না, চলেই আসবে। সকালে ভালো থাকবেন।